পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলে ঢাকা দিল্লি সম্পর্কে প্রভাব পড়বে না বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশকে পররাষ্ট্রনীতিতে অটল থাকার তাগিদ। 24 ঘন্টায় হামে আরও 7 জনের মৃত্যু। টিকা নিয়ে দোষারোপ নয়, শিশু নিরাপত্তায় অগ্রাধিকার বললেন স্বাস্থ্যমন্ত্রী। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। ফিরতি যাত্রায় টিকিট 21 মে থেকে অনলাইনে শতভাগ বিক্রি। এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে 2 দিনের ভোট উৎসব শুরু। 14 পদে লড়ছেন 40 প্রার্থী। প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি, জামাত, এনসিপির প্যানেল। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলে ভারত বাংলাদেশ সম্পর্কে খুব একটা প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলেন, বিজেপির হিন্দুত্ববাদী আচরণের পরও ঢাকাকে নিজস্ব পররাষ্ট্রনীতিতে অটল থাকতে হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশকে সুসম্পর্ক বজায় রেখে চলা উচিত বলেও মন্তব্য করেন রাষ্ট্রবিজ্ঞানীরা। আরিফ হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি বিজেপি। রাজ্যে দলটির এই উত্থানে যেমন ভারতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে, তেমনি বিজেপির হিন্দুত্ববাদী আচরণের কারণে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জন্য থাকে নানা হিসেব নিকাশ। সেখানে যেহেতু উগ্র হিন্দুত্ববাদ রয়েছে এই মুহূর্তে, সেজন্য মুসলিমদের জন্য একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেটার রেশ বাংলাদেশের বর্ডারে পড়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। বিশেষ করে এই পশ্চিমবঙ্গের যে মুসলমানরা আছে তাদেরকে তিনি বাংলাদেশি বলে অভিহিত করেছেন। পুরো নির্বাচনী প্রচারণায় মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সরব ছিলেন বিজেপি নেতারা। এমনকি জয়ের পর মুসলিম ভোটারদের অবদান সরাসরি অস্বীকার করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে থাকা মুসলমানদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেও আখ্যা দিয়েছেন একাধিকবার। একদম সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को वोट दिया। ये जीत हिंदुत्व का जीत है। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া। এখন নিজেদের পররাষ্ট্রনীতি অনুসরণ করেই পদক্ষেপ নিতে হবে ঢাকাকে। বিজেপি যেহেতু একটা এক্সট্রিমিস্ট চরমপন্থী রাজনৈতিক দল, তারা এই এক ধরনের এন্টি বাংলাদেশি কার্ড ব্যবহার করে। তারা যদি এই বাংলাদেশের দাবি দেওয়ার সাথে তারা যদি বলে যে তোমরা তোমাদের লোকগুলো ফেরত নাও, তাই না, তখন একটার সাথে আরেকটা জড়ায় যাবে আর কি। তো সেই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবে বাংলাদেশ, সেটা দেখার বিষয়। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান এবং আসামে দলটির অবস্থান সুদৃঢ় হওয়ায় ভারতের পূর্বাঞ্চলীয় প্রতিবেশীদের সাথে সম্পর্ক পুনরুজ্জীবিত করার একটি রাজনৈতিক সুযোগও তৈরি হয়েছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং বিজেপি সরকার তাদের পলিসিটা আসলে কি বাংলাদেশকে নিয়ে, এবং সেই তথাকথিত যে কথাটা বলা হচ্ছে যে অনেক বাংলাদেশের মানুষ ওখানে থাকে, অনেকে আশ্রয় নিয়ে থাকে, আমরা জানি যে অনেক ক্রিমিনালরাও আশ্রয় নিয়ে পশ্চিমবাংলায় থাকে। তাদের ব্যাপারে বিজেপি সরকারের অবস্থান কি হবে সেটি আসলে আমরা এখনো সময় আসেনি, একটু সময় লাগবে আমাদেরকে এটা বুঝতে। বাংলাদেশের প্রায় 3/4 স্থলসীমা এবং বাণিজ্য যাতায়াতের বড় অংশই হয় পশ্চিমবঙ্গ রাজ্যকে ঘিরে। তাই সম্পর্ক এগিয়ে নিতে পররাষ্ট্র নীতি বাস্তবায়নের বিকল্প নেই বলেই মনে করেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। এতে দেশের অবকাঠামো আর্থসামাজিক উন্নয়নের জন্য 16টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কার্যক্রম উল্লেখযোগ্য। জানুয়ারি 2026 থেকে জুন 2033 পর্যন্ত বাস্তবায়নযোগ্য এই প্রকল্প পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের লবণাক্ত নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ।
নৈতিক, ধর্মীয় ও পারিবারিক শিক্ষায় শিক্ষিত আগামী প্রজন্মই দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে সোলার এনার্জি ব্যবস্থাপনা কার্যক্রমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, সেশন জট মুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট বিএনপি সরকার। নৈতিকতায়, আদর্শ দিক, রিলিজিয়াস ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুস আমাদেরকে গুরুত্ব দিতে হবে। দেশকে ভালোবাসতে হবে, লেখাপড়া ঠিক মতো করতে হবে। যদি আমরা উৎপাদনশীল, কর্মমুখী মানব সম্পদ আমরা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের সেরা দেশ। আমরাও তোমাদের কাছ থেকে চাচ্ছি এক্সট্রা অর্ডিনারি আউটপুট। বিগত সরকারের লুটপাটের কারণে বর্তমান সরকারকে উত্তরাধিকার সূত্রে ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা ঘাড়ে নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, এই অবস্থার উত্তরণে কমপক্ষে ২ বছর সময় লাগবে। সকালে রাজধানীর উত্তরায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রতি বছর বর্তমান সরকারকে $5 বিলিয়ন বৈদেশিক ঋণ শোধ করতে হবে বলেও জানান তিনি। অর্থনৈতিক সংকট পুনরুদ্ধারের এই জটিল সময় কেউ যাতে বাংলাদেশকে বিভাজিত করতে না পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী। সারা দেশে গেল ২৪ ঘন্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে ২, সিলেটে ৩, বরিশালে ১ এবং কুমিল্লায় ১ শিশু রয়েছে। এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৯৬ জন। আর গত ২৪ ঘন্টায় ওই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১ শিশু। এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হামে মৃত্যু হয়েছে ৩১ জনের। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। আমরা চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, যেমনটাই বলছিলাম, হামের প্রকোপ অনেক বেড়ে গিয়েছে, অনেক শিশু মারা গিয়েছে। আপনি তো ময়মনসিংহ মেডিকেল কলেজে আছেন, হামে ময়মনসিংহের চিত্র এই মুহূর্তে কি দেখছেন, কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। সোনিয়া যেমনটা বলছিলেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রতিদিনই হামের শিশু রোগী ভর্তি হচ্ছেন এবং আমরা যে বিষয়টি দেখছি যে এর মধ্যে কিন্তু অনেক শিশুরাই কিন্তু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন, যে কারণে কিন্তু ময়মনসিংহের যে হাসপাতালের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটি কিন্তু নাজুক অবস্থায় বিরাজ করছে। তো আমরা দেখেছি যে অভিভাবকদের কান্না কোনো না কোনো দিন ১ জন ২ জন এবং তারও অধিক অভিভাবক কিন্তু তাদের সন্তানদেরকে হারিয়ে কিন্তু এখানে বিলাপ করছেন এবং তারা যেটি বলছেন যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির উত্তরণ কিভাবে হবে সেটাও কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে। তো আপনি জানেন যে এই আজকে পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মার্চের ১৭ তারিখ থেকে আজকে পর্যন্ত প্রায় ১৩০০ রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এর মধ্যে কিন্তু ৩১ জন শিশু মারা গেছেন। এবং আমরা যে বিষয়টি দেখেছি যে এখন কিন্তু গ্রামে গঞ্জেও কিন্তু প্রচুর রোগীরা আসছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ যে বিষয়টি করছেন যে এখানে যে হাম আইসোলেশন ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে কিন্তু ৬৪টা বেড আছে। এর মধ্যে কিন্তু সবসময় অতিরিক্ত রোগীর চাপ থাকে, যে কারণে রোগীরা কিন্তু মেঝে এবং বারান্দায় কিন্তু শুয়ে চিকিৎসা নিচ্ছেন এবং আমরা যে বিষয়টি দেখছি যে অনেক শিশুকেই কিন্তু নির্ধারিত সময়ে কিংবা মোটামুটি কিছুটা সুস্থ হলে কিন্তু সেই রোগীদেরকে ছাড়পত্র দেয়া হচ্ছে এবং যদি সেই ছাড়পত্রটা ওইভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি রোগী এখানে থাকতো। তবে আজকে কিন্তু ৯৬ জন রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন আছেন এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বলা যায় যে একটি মহামারী আকারের যে রূপ, সেই রূপটি কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান কিন্তু বিরাজ করছে। তো সাধারণ মানুষের যে প্রত্যাশা যে এই ময়মনসিংহ মেডিকেল কলেজে শিশুদের জন্য যদি একটি আইসিইউ থাকে তাহলে কিন্তু যে এই যে মৃত্যুর যে মিছিল বড় হচ্ছে সেই মৃত্যুর মিছিলটি কিন্তু অনেকাংশে কমানো যেত বলে সাধারণ মানুষ মনে করছেন এবং চিকিৎসকরা যে বিষয়টি বলছেন যে তারা সাধ্যমতো চেষ্টা করছেন তাদের সাধ্যের ভেতরে চিকিৎসা দেওয়ার জন্য। বাপ্পি, আপনাকে ধন্যবাদ। হামের টিকা কার্যক্রমে কোথাও কি ভুল হয়েছে তা খোঁজার আগে সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করাই মূল অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে সরকারি ভ্যাকসিনের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মন্ত্রী জানান, হামের পর অনেক ক্ষেত্রে নিউমোনিয়ায় মতো জটিলতা দেখা দেয় আর এমন পরিস্থিতিতে ভেন্টিলেশনে প্রধান সহায়তা হয়ে ওঠে।
আমরা বেশিরভাগ ডিস্ট্রিক্ট মোর দেন 100% আমরা টিকা কাভারেজ করেছি। টার্গেটের যেই কয়েকটা বাড়তেছে অনলি 1 or 2% ওগুলি চলমান, এবং এখন আমরা মাইকিং করতেছি প্রতিটি এলাকায় যারা ভ্যাকসিন পায় না, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে করে একটা বাচ্চা নিজের টিকা দিতে পারে না। 28 মে পবিত্র ঈদুল আজহা ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। আজ দেয়া হচ্ছে 23 মে টিকিট। আগাম টিকিট বিক্রি চলবে 17 মে পর্যন্ত। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর 2টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। কোরবানি ঈদ সামনে রেখে রাজবাড়ীতে প্রস্তুত রয়েছে 70,000 পশু। শেষ সময় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটা তাজাকরণ। তবে বিদেশি পশুর আমদানি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। খামার পরিদর্শন ও সুস্থ পশু পালনে খামারিদের পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। মোহাম্মদ ইউসুফ মিয়ার তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ী জেলায় 8,872 জন খামারি প্রায় 70,000 গরু প্রস্তুত করেছেন। জেলায় কোরবানি পশুর চাহিদা রয়েছে প্রায় 55,000। স্থানীয় চাহিদা মিটিয়ে 15,000 পশু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে কোরবানির চাহিদা পূরণ করবে। কোনো প্রকার ইনজেকশন বা কৃত্রিম ওষুধ ব্যবহার না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পালন করা পশুর চাহিদা বাজারে বেশি। বিদেশ থেকে পশু আমদানি বন্ধ না হলে লোকসানের শঙ্কা করছেন খামারিরা। আমাদের কোরবানির জন্য এবার 50টি ষাঁড় গরু আছে, গমের বসে আছে, ভুট্টা আছে, মসুরের বসে আছে, মানে সব দানাদার খাবার, খাদ্য খাবার সব কিছুর দাম বেশি। ইন্ডিয়াতে কোনো গরু আসে তাহলে আমাদের যে খাবারের দাম, এই খাবারের দাম হিসেবে আমাদের গরুতে ফার্মে লস হবে। কোরবানির সময় হলে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে পশু আসে, আমাদের খামারিদের সবকিছু সর্বনাশ হয়ে যায়। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত প্রাণীজ আমিষ যাতে আসন্ন ঈদে মানুষ পেতে পারে সেই লক্ষ্যে কাজ করছেন তারা। প্রাণী সম্পদ দপ্তর এই খামারগুলো ভিজিট করে প্রতিনিয়ত। আমরা মনে করি যে সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত প্রাণীজ আমিষ যাতে আসন্ন কোরবানির মাধ্যমে দেশের মানুষ পেতে পারে, তার জন্য প্রাণী সম্পদ দপ্তর এই খামারিদের পাশে আছে এবং কাজ করে যাচ্ছে। কোরবানির জন্য প্রস্তুত রাজবাড়ির সকল গবাদি পশু সুস্থ এবং স্বাস্থ্যসম্মত বলে দাবি সংশ্লিষ্টদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে 2 দিন ব্যাপী ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনের ভোট শুরু হয় সকাল 10টায়, চলবে বিকেল 5টা পর্যন্ত। সভাপতি পদে 1টি, সহসভাপতি পদে 2টি, সম্পাদক পদে 1টি, কোষাধ্যক্ষ পদে 1টি, সহ সম্পাদক পদে 2টি এবং সদস্য পদে 7টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 জন প্রার্থী। বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি সমর্থিত প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। এবারের মোট ভোটার 11,095 জন। এইটা দেশের সর্বোচ্চ আদালত। এই আদালতের প্রতি মানুষের সবসময় তীক্ষ্ণ নজর থাকে। এই নির্বাচন কিভাবে হয়, সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে হচ্ছে। সকাল থেকেই সকল ভোটার যার যার নিজস্ব আইডি কার্ড নিয়ে নির্বাচনে প্রবেশ করতেছে। ভোটের পরিবেশ অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ বিরাজ করছে। সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 83 বছর বয়সে তার মৃত্যু হয়। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্টোবর মাসে তিনি গ্রেফতার হন। 2025 সালের আগস্টে অসুস্থ হয়ে পড়লে পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে জামিনে মুক্ত হন তিনি। দর্শক, আগেই বলছিলাম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই বিষয়ে আরো জানাতে সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। আমরা চলে যাচ্ছি তার কাছে। মুদাসির, বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের এই মুহূর্তে কি তথ্য আপনার কাছে আছে জানাবেন।
সোনিয়া, এই মুহূর্তে কিন্তু মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি চলছে। এটি কিন্তু দুপুর 2টা পর্যন্ত থাকবে। এরপর কিন্তু আবার শুরু হবে ভোট গ্রহণ এবং এটি কিন্তু আজকে বিকাল 5টা পর্যন্ত চলবে এবং আগামীকালকে আবারও শুরু হবে সকাল থেকে, সেটিও বিকাল 5টা পর্যন্ত চলবে। এ পর্যন্ত যতটুকু দেখা গিয়েছে যে ভোট গ্রহণ নিয়ে খুব কিন্তু বড় ধরনের কিন্তু অভিযোগ নেই। দু একজন হয়তো বা সন্দেহ করছেন একটু যে শেষ পর্যন্ত সে সুষ্ঠু পরিবেশটা থাকবে কিনা, তবে এখন পর্যন্ত খুব বড় ধরনের কোনো বড় অভিযোগ কিন্তু নেই। একটি বিষয় জানিয়ে রাখি, কিন্তু এখানে কিন্তু প্রধানত 3টি প্যানেল রয়েছে। এই প্রথমটি হচ্ছে নীল প্যানেল, যেটি হচ্ছে জাতীয়তাবাদী প্যানেল বা এক কথায় বলা যায় বিএনপি সমর্থিত প্যানেল। তারপর হচ্ছে সবুজ প্যানেল, সেটি মূলত হচ্ছে জামাত সমর্থিত, এবং লাল সবুজ সেটি হচ্ছে মূলত এনসিপি সমর্থিত প্যানেল। এবং তারা কিন্তু পাশাপাশি অবস্থান করছে এবং এখানে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যাচ্ছে না। তবে তাদের সুষ্ঠু ভোট গ্রহণ হবে কি হবে না এ নিয়ে কিন্তু তাদের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা যেটি বলছে যে, যেমন নীল প্যানেল বলছে যে তারা আশাবাদী যে সুষ্ঠুভাবেই হবে এবং এ নিয়ে তারা যথেষ্ট আশাবাদী, তারা এরকমটি জানিয়েছেন। এদিকে জামাত সমর্থিত প্যানেল যে সবুজ প্যানেল সেটি বলেছেন যে তারাও আশা করছেন যে সুষ্ঠুভাবে হবে, যদিও তাদের শেষ পর্যন্ত তারা দেখবেন, কারণ তাদের এর আগে ঢাকা বারের নির্বাচন নিয়ে তারা এমন একটা অভিযোগ করেছিল যে সুষ্ঠুভাবে হয়নি। তো সেই বিষয় নিয়ে কিন্তু তাদের একটি সন্দিহান আছে, তবে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো বড় ধরনের কিন্তু অভিযোগ দেয়নি। একই অবস্থা কিন্তু এনসিপির, তারাও কিন্তু কোনো বড় ধরনের অভিযোগ কিন্তু দেননি এবং সুষ্ঠুভাবে কিন্তু চলছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। তো সব মিলিয়ে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দুপুর 2টার পর আবার শুরু হবে পুনরায় ভোট গ্রহণ, যেমনটি বলেছিলাম। তো সোনিয়া, এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে আপাতত বলার মতো তথ্য। মুদাসির, আপনাকে ধন্যবাদ। লোকবল সংকটে ধুঁকছে 2 দশক আগে চালু হওয়া কেরানীগঞ্জ 20 শয্যা বিশিষ্ট জিঞ্জিরা হাসপাতাল। মাত্র 2 জন চিকিৎসক ও 4 জন নার্স দিয়ে চলছে আউটডোর সেবা, ফলে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এছাড়া হাসপাতালের পরিত্যক্ত ভবনে চলছে মাদক সেবীদের আড্ডা। নিরাপত্তারক্ষী না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ডাক্তার সহ রোগীরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি সেবা প্রার্থীদের। আলমগীর হোসেনের তথ্য বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। মাত্র 2 জন চিকিৎসক আর 4 জন নার্স দিয়ে চলছে কেরানীগঞ্জের 20 শয্যা বিশিষ্ট জিঞ্জিরা হাসপাতাল। 2006 সাল থেকে আউটডোর চালু থাকলেও ইনডোর এখনও চালু হয়নি। এছাড়া প্রয়োজনীয় জনবলের অভাবে নষ্ট হচ্ছে আসবাবপত্র, যন্ত্রপাতি সহ চিকিৎসার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। প্রতিদিন প্রায় 500 রোগী আসেন এখানে চিকিৎসা নিতে, কিন্তু ডাক্তার সংকটে সেবা ব্যাহত হচ্ছে। রোগীদের অভিযোগ, চিকিৎসা পেতে এবং ওষুধ নিতে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সমস্যা হয় যে এখানে স্লিপ নিতে অনেক কষ্ট হয়, একজন লেখে, অনেক সিরিয়াল হয়, অনেক লোকজন হয়। প্রয়োজন শুধু এখন ভালো ডাক্তার হলে এলাকাবাসী খুব ভালো একটা উন্নত চিকিৎসা পাবে। রোগীর চাপ বেশি থাকায় অনেক সময় ডাক্তাররা খারাপ ব্যবহার করেন, এমন অভিযোগও করেন রোগীরা। তোমরা তো আসোই না, নানান ধরনের কথা বলে লেখা তো দিচ্ছে না, পায় যাও 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 যাও। আমি দরজা থেকে একটু ভিতরে গেছি, ওই যে দোতলায় মানে দূর বেরোন ঢুকছেন কেন, এটা ভালো করে বললেই তো হয়। হাসপাতালের পরিত্যক্ত ভবনে চলে মাদক সেবীদের আড্ডা। সিকিউরিটি গার্ড না থাকায় ভয়ে থাকতে হয়, তবে সাধ্য অনুযায়ী রোগীদের সেবা দেওয়ার দাবি চিকিৎসকের। যে এই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। হ্যাঁ, এখানে আমি দেখি যে বাহিরের কিছু ছেলে পেলে এসে এখানে নিচে হচ্ছে মাদক সেবন করছে এবং কোনোই নিরাপত্তা নাই। নিরাপত্তাটাও যদি নিশ্চিত করা হয় তাহলে আমার মনে হয় নির্বিঘ্নে রোগীরা সেবা পাবে এবং সেবার মান আরো উন্নত হবে। জনবল ও নিরাপত্তার অভাবে এখানে আন্তঃবিভাগের সেবা চালু করা সম্ভব হচ্ছে না বলে জানালেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। প্রয়োজনীয় লোকবল এবং নিরাপত্তাহীনতার কারণে এই হাসপাতালের আন্তঃবিভাগের স্বাস্থ্যসেবা চালু করা সম্ভব হচ্ছে না। ডাক্তার ও প্রয়োজনীয় লোকবল নিয়োগ সহ দ্রুত ইনডোর সেবা চালুর দাবি সেবা প্রার্থী ও স্থানীয়দের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ব্যর্থ হলে নতুন সামরিক অভিযান অপারেশন স্লেজ হ্যামার শুরু করবে ট্রাম্প প্রশাসন। কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়া এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা অব্যাহত থাকার 2 দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা জোরালো হচ্ছে। এদিকে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে গঠিত বহুজাতিক মিশনে বিপুল সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ব্যর্থ হলে নতুন সামরিক অভিযান অপারেশন স্লেজ হ্যামার শুরু করবে ট্রাম্প প্রশাসন।
এ নিয়ে এনবিসি নিউজ জানায়, কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়া এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা অব্যাহত থাকায় ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরুর আলোচনা জোরালো হচ্ছে মার্কিন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে গঠিত বহুজাতিক মিশনে বিপুল সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, সেখানে ড্রোন, ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান, স্বয়ংক্রিয় মাইন শনাক্ত ও নিষ্ক্রিয়করণ ব্যবস্থা সহ HMS ড্রাগন যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত থাকবে। এদিকে ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ায় মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়ছে। ফলে তেহরানের সঙ্গে চুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ বাড়ছে। তবে ট্রাম্প জানিয়েছেন, আম জনতার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি মোটেও বিচলিত নন। ইরান যেন পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, এটা তার একমাত্র ভাবনা। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে $29 বিলিয়ন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলে ঢাকা দিল্লি সম্পর্কে প্রভাব পড়বে না বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশকে পররাষ্ট্রনীতিতে অটল থাকার তাগিদ। 24 ঘন্টায় হামে আরও 7 জনের মৃত্যু। টিকা নিয়ে দোষারোপ নয়, শিশুর নিরাপত্তায় অগ্রাধিকার বললেন স্বাস্থ্যমন্ত্রী। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। ফিরতি যাত্রার টিকিট 21 মে থেকে অনলাইনে শতভাগ বিক্রি। এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে 2 দিনের ভোট উৎসব শুরু। 14 পদে লড়ছেন 40 প্রার্থী। প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি, জামায়াত, এনসিপির প্যানেল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।